কনস্ট্যান্ট আমি বলেছি হচ্ছে মেনলি কনস্ট্যান্টকে ভাগ করা হয় 4 ভাগে, সেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে, একটা হলো এনার্জির উপর ডিপেন্ড করে, আর একটা হলো ইনইকুয়ালিটি, অর্থাৎ এটা একটু অ্যালজেব্রাইক টাইপের, ইনইকুয়ালিটির উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি অনেক সময় ডাইরেকশনে বলা হয়, ঠিক আছে, ডাইরেকশনের উপর ডিপেন্ড করে বলা হয়ে থাকে। টাইমের উপর ডিপেন্ড করে দুটো নাম, একটা হচ্ছে স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট এবং হচ্ছে রিওনমিক কনস্ট্যান্ট, স্ক্লেরোনমিক এবং রিওনমিক। ভেলোসিটির উপর ডিপেন্ড করেও দুই ধরনের কনস্ট্যান্ট হয়, একটা হচ্ছে হলোনমিক কনস্ট্যান্ট, একটা হচ্ছে নন হলোনমিক কনস্ট্যান্ট। এনার্জির উপর ডিপেন্ড করে দু টাইপের হয়, সেটা হচ্ছে কনজারভেটিভ এবং ডেসিপেটিভ। আর ইনইকুয়ালিটির উপর ডিপেন্ড করেও দুটো টাইপের, ইনইকুয়ালিটির উপর ডিপেন্ড করেও কিন্তু দুটো টাইপের কনস্ট্যান্ট আমরা পেয়ে থাকি, ঠিক আছে। ইনইকুয়ালিটির উপর ডিপেন্ড করেও দুটো টাইপের কনস্ট্যান্ট আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে ইউনিল্যাটারাল এবং একটা হচ্ছে বাইল্যাটারাল কনস্ট্যান্টস। তো এই মোটামুটি চারটে রয়েছে, প্রত্যেকটা দুটো করে টাইপ, তার মানে 4 × 8, টোটাল 8টা টাইপ আমাদের রয়েছে। তাছাড়াও এক্সট্রা অনেক টাইপের হয়, জিওমেট্রিক কনস্ট্যান্ট বলেও একটা জিনিস হয়। তো এই কনস্ট্যান্ট গুলো অতটা আমাদের কাজে লাগে না, তাই আমরা আলোচনা করি না, মেন এই 4 ভাগেই ভাগ করা হয়ে থাকে। স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট আমি বলেছিলাম, স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট কাকে বলেছিলাম, স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট বলা হয়েছিল হচ্ছে, তাহলে প্রথমে যেটা আলোচনা হলো সেটা হচ্ছে স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট। স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট কাকে বলছে না, কনস্ট্যান্ট দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ঠিক আছে, অর্থাৎ এমন এক কনস্ট্যান্ট যেগুলো এক্সপ্লিসিটলি ডিপেন্ড করছে না টাইমের উপর এক্সপ্লিসিটলি যদি ডিপেন্ড না করে, সেটা হচ্ছে স্ক্লেরোনমিক কনস্ট্যান্ট। তার জন্য কি উদাহরণ দেওয়া হলো, তার জন্য উদাহরণ দেওয়া হলো হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম, তার যে মানে ফালক্রাম থেকে, অর্থাৎ যে আলম্ব বিন্দুটা রয়েছে যেখান থেকে ঝোলানো আছে তোর সুতোটা, সেখান থেকে এই যে ববটা রয়েছে, ঠিক আছে, তার যে ডিস্টেন্সটা, মানে সেটা যে সুতো দিয়ে ঝোলানো আছে, এলটা, সেই এলটা হচ্ছে একদম রিজিড একটা স্ট্রিং বা সুতো, যেটা কিন্তু ডিফর্মেবল নয়, ঠিক আছে। ডিফর্মেবল নয় মিন্স সেগুলো হচ্ছে তোর রিজিড, মানে যাকে আমরা যা ডিফর্ম করতে পারবো না, এগুলো বাংলা তো মানে বোঝা যায় না, সেটা হচ্ছে ডিফর্ম করা মানে মেনলি বিকৃত করা, ঠিক আছে, এটাকে বিকৃত করা যাবে না কোনোভাবে, একদম রিজিড দৃঢ় বস্তু যেটাকে বলা হয়, পারফেক্টলি রিজিড বডি, ঠিক আছে, পূর্ণ দৃঢ় বস্তু, সেই ফিজিক্সে ছিল ক্লাস 11-এ, স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের মধ্যে, ইলাস্টিসিটি চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক টুনাঙ্ক ছিল যেখানে, সেখানে ছিল। এটা পুরো ফিজিক্সেরই পোর্শন, তো এগুলো আমাদের লাগবেই। তো যাই হোক, এই যে এল ডিস্টেন্সটা, সেটা নিশ্চয়ই টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকবে না, কখনো এখানে, কখনো কিছু সময় পর এত বড় হয়ে যাবে না, কিছু সময় পর এইটুকু এত হয়ে যাবে না, কিছু সময় পর আবার এইটুকুনি হয়ে যাবে না, এরকম ব্যাপার নেই, ঠিক আছে। এলটা কিন্তু থ্রু আউট দি মোশন পার্টিকেলটার জন্য স্থির থাকছে, মানে ফিক্স থাকছে, টাইম টু টাইম সেটা কিন্তু ভ্যারি করছে না, সেটা কিন্তু এক্সপ্লিসিটলি ডিপেন্ড অন টাইম হচ্ছে না, ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হচ্ছে। ফলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোর স্টেরোনমিক কনস্ট্যান্ট, কারণ এটা টাইমের ইন্ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ড করছে না। তাহলে টাইমের উপর যেটা ডিপেন্ড করবে তাকে কি বলবো, তাকে বলবো হচ্ছে রিওনমিক কনস্ট্যান্ট, তাকে বলা হবে রিওনমিক কনস্ট্যান্ট। জিনিসগুলো গল্পের মতো করে শোন, গল্পের মতো করে জিনিসগুলোকে একদম মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তাহলে হেডিংটা দেবো হচ্ছে 2 নম্বর। একের আমি এরকম ভাবে লিখছি, সামথিং 2 দিয়ে, এটা হচ্ছে রিওনমিক কনস্ট্যান্ট, হেডিংটা দেওয়া হচ্ছে রিহোনমিক, REHONO, রিহোনমিক কনস্ট্যান্টস। আচ্ছা, এটা স্পেলিংটা তো RHEO লিখিয়েছিলে। ও, আমি একটু বানানটা ভুল লিখলাম। ঠিকই, RHEO হবে, ঠিক আছে, রিওনমিক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তার মানে উল্টো হবে, স্ক্লেরোনমিকের উল্টো, ঠিক আছে, অপোজিট। স্ক্লেরোনমিকের ক্ষেত্রে টাইমের উপর ডিপেন্ড করছে না, এটা টাইমের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ ডিপেন্ড এক্সপ্লিসিটলি অন টাইম, সেটা হচ্ছে রিওনমিক কনস্ট্যান্ট। তাহলে ইফ দি কনস্ট্যান্ট
depends explicitly depends explicitly on time, then it is called rheonomic constraint. Then it is called rheonomic constraints. এক্সপ্লিসিটলি মানে কি বললেন? এক্সপ্লিসিটলি মানে ডাইরেক্টলি টাইমের উপর ডিপেন্ড করে যাচ্ছে। এক্সপ্লিসিটলি মিন্স ডাইরেক্টলি টাইমের উপর ডিপেন্ড করছে সেটা, ঠিক আছে? ডাইরেক্টলি টাইমের উপর ডিপেন্ড করছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে রিওনমিক কনস্ট্রেন্ট। ঠিক আছে? হচ্ছে এটা জেনারেল ফর্মটা কিরকম হবে? এটা জেনারেল ফর্মটা তাহলে হচ্ছে, আগেরটারও জেনারেল ফর্ম লিখে দিয়েছিলাম, এটারও একটা জেনারেল ফর্ম লিখে দিচ্ছি। এটা যদি জেনারেল ফর্ম দেখা হয় সেটা হচ্ছে এরকম টাইপের, সামথিং ফাংশন অফ কিউ কমা কিউ ডট কমা টি। কিউ গুলো হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউ কমা কিউ ডট কমা টি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? আগের কনস্ট্যান্টটাতে কি লিখে দিয়েছিলাম একবার আমাকে বল। আগের কনস্ট্যান্টটাতে আমি জেনারেলাইজড কোঅর্ডিনেট মানে আগের কনস্ট্যান্টটাতে আমি জেনারেল ফর্মটা কি লিখেছিলাম? আগেরটাতে তো লিখেছিলে এফ কিউ কমা কিউ ডট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 where কিউ কমা কিউ ডট আর জেনারেলাইজড কোঅর্ডিনেট এন্ড ভেলোসিটি। ঠিকই লেখা আছে, এটাও তাই। এটাও ইকুয়ালস টু 0 অথবা গ্রেটার ইকুয়ালস টু 0 হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ খুশি হতে পারে। হোয়ার কিউ কমা কিউ ডট, আগেটাতে টি লেখা ছিল না কিন্তু এটাতে টি হলো বিকজ এটা আগেটা টি এর উপর ডিপেন্ড করছিল না। কনস্ট্যান্ট যে রিলেশনটা, যদি ফাংশন অফ সামথিং বলছি, সেই কনস্ট্যান্ট রিলেশনটা যদি টি এর উপর যেহেতু ডিপেন্ডেন্ট ছিল না স্ক্লেরোডাইনামিকে, তাই আমরা টিটা লিখিনি। কিন্তু এখানে কিন্তু যে কনস্ট্যান্ট রিলেশনটা অর্থাৎ ফাংশনটা, যেটা কিউ কমা কিউ ডট এর ফাংশন, সেটা কিন্তু টি এর উপরও ডিপেন্ডেন্ট, তাই কিউ কমা কিউ ডট কমা টি ইকুয়ালস টু 0 লেখা হলো। where কিউ কমা কিউ ডট কমা টি আর generalized coordinate generalized and t টা হচ্ছে টাইম। এটা যদি কোঅর্ডিনেট হয়, এক্স কিউটাকে যদি আমি এক্স কোঅর্ডিনেট বলি, তাহলে এক্স কিউ ডটটা মানে কি? কিউ ডটটা মানে এক্স ডট মানে কি? ডিএক্স ডিটি মানে কি? ভেলোসিটি। ডিএক্স ডিটি মানে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি। তো সেটা এখানে বোঝানো হচ্ছে কিউ দিয়ে জেনারেলাইজড কোঅর্ডিনেটকে বোঝানো থাকে, and টাইম রেসপেক্টিভলি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তো যদি জেনারেলাইজড কোঅর্ডিনেট যদি অনেকগুলো হয়, তো সেক্ষেত্রে আমরা কিউ না লিখে আরো বড় করে লিখতে পারি। সেটা হচ্ছে কিউ 1 কিউ 2, আমি ধরলাম এন সংখ্যক জেনারেলাইজড কোঅর্ডিনেট সেখানে আছে, আমি তাদেরই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিউ লিখে দিয়েছি। এবার এদের করেসপন্ডিং যে ভেলোসিটি গুলো, সেটা কিউ 1 ডট কিউ 2 ডট কিউ 3 ডট এরকম করতে করতে কিউ এন ডট পর্যন্ত হবে, এবং তারপরে হবে টাইম। টাইমটাকে আবার T1 T2 করে দিস না, টাইমই, সেটা আবার চেঞ্জ হয় না। ইকুয়ালস টু 0 এরকম টাইপের দেখতে হবে হচ্ছে, যদি আরো বড় করে ঠিকঠাক করে লেখা যায় জেনারেল ফর্মে। আরো আবার সিম্পল ফর্মেও লেখা যায়, আমি সব রকম বলে লিখে রাখি, কোশ্চেনে কিছু অজানা থাকার কথা না তারপরে আর। সেটা হচ্ছে আর ভেক্টর, আমি যদি কিউ ভেক্টরটাকে আমি বললাম কিউটা জেনারেলাইজড কোঅর্ডিনেট, তার বদলে আমি আরটাকে অ্যাজ এ পজিশন ভেক্টর হিসেবে নিয়েছি, পজিশন ভেক্টরটাই ধরলাম এখানে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তো সেক্ষেত্রে কি হবে?
আর ভেক্টর কমা আর ডট ভেক্টর কমা টি। যদি অপশনে থাকে এটা কার জেনারেল ফর্ম, কোন ধরনের কনস্ট্যান্টের জেনারেল ফর্ম, হুট করে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তোরা এটা যদি আমি নাও লেখাতাম তোরা মনে মনে ভাবতিস এটা যদি কিউ হয় তো এটা কিউ ডট, এটা টি, তাহলে এটা কোথায় পড়ছে, এটা এরকম প্যাটার্নে পড়ছে। তাহলে এরকম প্যাটার্নে পড়ছে মানে কিরকম কনস্ট্যান্ট, রিওনমিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ধরনের এমসিকিউ কিন্তু ঘুরিয়ে দিতে পারে। যেটা কার জেনারেল ফর্ম বা রিওনমিক কনস্ট্যান্টের জেনারেল ফর্ম কিরকম দেখতে হবে, কিরকম ভাবে এই কোয়েশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একদম জেনারেল ফর্ম, আর এটা হচ্ছে একটু পার্টিকুলার ফর্ম যেখানে কিউটাকে আমি আর ভেক্টর ধরে নিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে এতটা? হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রিওনমিক কনস্ট্যান্টের তাহলে এক্সাম্পল কি হবে। রিওনমিক কনস্ট্যান্টে বললাম, রিওনমিক কনস্ট্যান্টের তাহলে এক্সাম্পলটা কি হবে, তাহলে এখানে লিখে নে। এক্সাম্পল বলে লেখ। আমি প্রতি কটার একটা করে এক্সাম্পল দিয়ে রাখছি এবং লাস্টে গিয়ে আমি কিছু মানে আরো এক্সাম্পল বলে রাখবো যেগুলো একই সঙ্গে এই ধরনের কনস্ট্যান্ট হচ্ছে, ওই ধরনের কনস্ট্যান্টও হচ্ছে। ধর টাইম ইন্ডিপেন্ডেন্ট বা টাইম ডিপেন্ডেন্ট হিসাবে দেখে সেটাকে বলতে পারলাম আমরা সামথিং স্কেলোনমিক কনস্ট্যান্ট, আবার ভেলোসিটি অনুযায়ী সেটা আবার হলোনমিক কনস্ট্যান্ট। তাহলে স্কেলোনমিক হলোনমিক এরকম ভাবে একাধিক টাইপের হচ্ছে একই কনস্ট্যান্ট। তো সেরকম এক্সাম্পল আমি লাস্টে দেবো, আগে সবগুলো হয়ে যাক তারপর, কারণ এখন ওইভাবে বললে হবে না। তাহলে এটার করেসপন্ডিং একটা জাস্ট উদাহরণ মনে রাখ, উদাহরণ লিখে রাখ। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে রিওনমিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো রিওনমিক কনস্ট্যান্টের জন্য লেখ এই যে ডিফর্মেবল বডি যদি বলি, তো টাইমের ধর একটা বডির উপর ফোর্স দেওয়া হচ্ছে, ফোর্সটা ক্রমশ ইনক্রিজ করাচ্ছি, সেই ফোর্সটাকে ক্রমশ টাইমের রেসপেক্টে যত টাইম বাড়ছে তত ফোর্সটা বাড়ছে। তাহলে এই বডিটা যে ডিফর্ম করছে, এই বডিটা যে ডিফর্ম হচ্ছে, এই যে ডিফর্মেবল বডি, তার যে ডিফর্মেশনটা সেটা সময়ের রেসপেক্টে বাড়ছে না কমছে, সময়ের রেসপেক্টে সেটা বাড়ছে নাকি কমছে। আমি এর উপর ফোর্স অ্যাপ্লাই করে যাচ্ছি, ফোর্স টাইম যত পেরোচ্ছে ফোর্স তত বাড়াচ্ছি। ঠিক আছে, ফোর্স মতো বাড়ানোই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই বডিটার মানে ডিফর্মেবল বডিটার যে ডিফরমেশনটা সেটা কি হচ্ছে, টাইমের রেসপেক্টে কিন্তু ক্রমশ বাড়ছে, অর্থাৎ টাইমের উপর ডিপেন্ড করছে, টাইমের উপর কিন্তু সেটা অবশ্যই ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে এখানে আমি জাস্ট লিখে রাখি কয়েকটা এক্সাম্পল। সেটা হচ্ছে ডিফর্মেবল বডি বলে লেখ, ডিফর্মেবল বডিজ। তারপরে লিখে রাখ আর একটা উদাহরণ লেখ, এক্সপ্যান্ডিং অর কন্ট্রাক্টিং। অর্থাৎ আকার আকৃতি চেঞ্জের যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমাদের রিওনমিকের মধ্যে পড়ছে, আকার আকৃতি চেঞ্জের যে ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সব আমাদের পড়ে যাচ্ছে রিওনমিকের মধ্যে। কারণ আমি ধর একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস রয়েছে কিছুটা, তো সেটাকে আমি সময়ের সাপেক্ষে তার উপর প্রেসার ক্রিয়েট করছি। তো প্রেসার ক্রিয়েট করা হলে তাহলে যত টাইম বাড়ছে তত প্রেসার তার উপর বাড়ছে, এবং প্রেসার বাড়াতে সেটা কি হচ্ছে, গ্যাসটা মানে কন্ট্রাক্ট করে যাচ্ছে। ঠিক আছে, ধর এখানে একটা সামথিং কোন একটা গ্যাসের কন্টেনার রয়েছে, ঠিক আছে, গ্যাসের কন্টেনার রয়েছে এবং সেই কন্টেনারটার উপরে একটা ধর পিস্টন লাগানো আছে। তারপর ধর কোন একটা এরকম টাইপের একটা পিস্টন ধর লাগানো আছে, অর্থাৎ যেটা কি করছে, উপর নিচে ওঠানামা করতে পারছে। আমি যদি টাইমের সাপেক্ষে
টাইমের সাপেক্ষে সেটাকে ওঠানামা করানো হয়, ঠিক আছে? কখনো সেটা উপরে ওঠানো হচ্ছে, কখনো নিচে নামানো হচ্ছে। আমি ধর উপরে উঠাচ্ছি, তো যত টাইম বাড়ছে তত কিন্তু গ্যাসটা, ভিতরে যে গ্যাসের অণুগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সপ্যান্ড করছে। আবার ধর আমি নিচে নামাচ্ছি, যত টাইম বাড়ছে তত আমি ক্রমশ নিচের দিকে নামাচ্ছি, তাহলে কি হচ্ছে, গ্যাসটা কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, কন্ট্রাক্ট করছে, সংকুচিত হচ্ছে গ্যাসের আয়তনটা। গ্যাস তো সংকুচিত হয় না, এভাবে গ্যাসের আয়তনটা সংকুচিত হচ্ছে, কারণ গ্যাস যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই তোর সেই পাত্রে বিচরণ করবে। লিকুইড যেমন যে পাত্রে রাখা হয় তারই আকার আকৃতি ধারণ করে, তারই আয়তন ধারণ করে, সেরকমই ব্যাপার। এবার উপর থেকে যত চাপ দেওয়া হচ্ছে তত কি হচ্ছে, গ্যাসটা সংকুচিত হয়ে যাচ্ছে। তার মানে টাইমের রেসপেক্টে কিন্তু এই গ্যাসের যে এক্সপ্যান্ডিং কিংবা কন্ট্রাকশন, ঠিক আছে, এক্সপ্যান্ডিং কিংবা কন্ট্রাক্টিং এই ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করছে টাইমের উপর এক্সপ্লিসিটলি। কন্ট্রাক্টিং গ্যাস ফিল্ড কন্টেইনার, এগুলো কিন্তু সব রিওনমিক কনস্ট্যান্টের এক্সাম্পল। এগুলো কি ধরনের কনস্ট্যান্টের এক্সাম্পল? এগুলো হচ্ছে রিওনমিক কনস্ট্যান্টের এক্সাম্পলের মধ্যে পড়ছে। ওকে, তারপরে ধর আরো যদি আমি বলি একটা স্লাইড, আরো এক্সাম্পল আমি এরকম আসতেই পারে। এটা ধর 1 নম্বর দিলাম, 2 নম্বর দিয়ে ধর বলছি একটা রয়েছে সামথিং, ধর একটা নততল রয়েছে, ঠিক আছে, এরকম টাইপের একটা নততল রয়েছে, অর্থাৎ যেখান থেকে যার উপর একটা পার্টিকেল রয়েছে বা একটা যে কোনো একটা কিউব রয়েছে, কোনো একটা বডি রয়েছে, সেটা কিন্তু ক্রমশ নিচের দিকে পড়ছে। তার টাইম যত বাড়ছে তার কিন্তু হাইটটা সেই রেসপেক্টে কিন্তু কমছে। পার্টিকেলের পজিশনটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর, পজিশনটা ডিপেন্ড করছে টাইমের উপর। যত টাইম স্লাইড করে, মানে টাইমটা যত বাড়ছে তত কিন্তু স্লাইড করে নিচের দিকে পড়ছে পার্টিকেলটা, ঠিক আছে? এই টাইপেরও কিন্তু তোরা করেছিল, এই টাইপের জিনিসটা তোদের করা ক্লাস 11-এ মেকানিক্স এর মধ্যে, ঠিক আছে? ক্লাস 11-এ মেকানিক্স এর মধ্যে তোরা এগুলো করেছিস, সে মনে আছে আশা করি। নিচের দিকে পড়তো কত, নিচের দিকে পড়তো ওজনটা পড়তো mg, তারপর উপর দিকে এখানে একটা তার উপর নর্মাল রিয়াকশন ফোর্স আর কাজ করতো, তারপর একদিকে ফ্রিকশন কাজ করতো, বস্তুটা যেদিকে পড়তো তার উল্টো দিকে ফ্রিকশন কাজ করতো, এরকম টাইপের কিন্তু ছিল। তারপর এটাকে আমরা আবার ভাগ করতাম, নিচের দিকে আমাদের তার গতিশক্তিটা কাজ করতো, নিচের দিকে কি করতো, তার গতিশক্তিটা কাজ করতো। তারপর এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতাম এরকম ভাবে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হতো। তারপর এখান থেকে mg cos থিটা উপাংশ পেতাম, মনে আছে? এদিকে পেতাম হচ্ছে mg sin থিটা, এদিকে কি পেতাম, এদিকে পেতাম হচ্ছে mg sin থিটা পেতাম, তাই তো? এসব অঙ্ক করাবো, এসব অঙ্ক আছে এই মেকানিক্সেই। যাই হোক, এদিকে দেখ এবার, তাহলে যেটা বলছিলাম, উপর থেকে যখন স্লাইড করে করে পড়ছে তোর কিউবটা, তো সেক্ষেত্রে টাইম যত বাড়ছে তত নিচের দিকে পড়ছে, অর্থাৎ পজিশনটা কিন্তু ডিপেন্ড করছে টাইমের উপর। তাহলে পজিশনটা এখানে অবশ্যই একটা রিওনমিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এখানে লিখে রাখ, দি পজিশন অফ দি বডি sliding on an inclined plane ইনক্লাইন মানে হচ্ছে নত, আর ওটা মানে হচ্ছে তল। তাহলে নত তল বরাবর নিচের দিকে যে পড়ছে, ঠিক আছে, তার যে পজিশনটা সেটা ডিপেন্ড করছে কার উপর, ডিপেন্ড করে যাচ্ছে টাইমের উপর। পজিশন অফ দি বডি স্লাইডিং অন অ্যান ইনক্লাইন প্লেন,
ডিপেন্ডস অন টাইম। ঠিক আছে, হ্যালো, আছিস তো? হ্যাঁ। আচ্ছা, হয়েছে লেখা অতটা? হুম। আরো একটা লিখে রাখ, জাস্ট এক্সাম্পল। কনস্ট্রেন্ট on a bead, constraint on a bead, on a uniformly rotating wire in a, এই এক্সাম্পলটা খুব ভালো, in a force free, উপরেরটাও ভালো ছিল, force free space, in a force free space। ঠিক আছে, এটার মানেটা কি? এটার মানে ধর একটা তোর কাছে সার্কুলার ওয়্যার রয়েছে ইউনিফর্ম, যেটা রোটেট করছে। সার্কুলার ওয়্যারটা কি করছে না, ইউনিফর্মলি রোটেট করতে থাকছে, অর্থাৎ ক্রমশ রোটেট করছে। এবার সে যদি ইউনিফর্মলি রোটেট করে কোন একটা ভেলোসিটি নিয়ে চলছে, ভেলোসিটি বলতে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলতে পারি, ওমেগা হচ্ছে এখানকার অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরতে পারি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে বৃত্তীয় গতি, মেকানিক্সে ছিল, ক্লাস 11-এ ছিল, সার্কুলার মোশন চ্যাপ্টারে, রোটেটিং মোশন। তো সেখানে আমরা যখন করেছিলাম তখন হচ্ছে ধর এখানে কোনো একটা যদি পার্টিকেল থাকে, ঠিক আছে, এখানে যদি কোনো একটা পার্টিকেল থাকে, তো এটা যদি t0 সময়, t=t0 সময় এখানে থাকে, তাহলে t=t1 সময় সামথিং সে এরকম জায়গায় চলে আসবে, তাই তো? t=t1 সময় সে চলে আসবে কোন একটা অন্য পজিশনে। তার মানে তার যে পজিশনটা সেটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর? তার পজিশন কার উপর ডিপেন্ড করছে? হ্যালো, তার পজিশনটা কোন জিনিসের উপর ডিপেন্ড করছে? টাইমের উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে এখানে লিখে রাখি, পজিশন অফ দি পার্টিকেল, পজিশন অফ দি পার্টিকেল, ওয়্যারটার উপর এখানে একটা বডিটা ছিল বা পার্টিকেলটা ছিল, ওয়্যারটা ঘুরছে, তো সেক্ষেত্রে তো পার্টিকেলের পজিশনও তো চেঞ্জ হয়ে গেল, পার্টিকেলের পজিশনও তো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি যদি এক্স ওয়াই প্লেনে ধরি ব্যাপারটাকে, আমরা যদি ব্যাপারটাকে এক্স ওয়াই প্লেনে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই রেসপেক্টে এদিকে যদি এক্স ওয়াই অ্যাক্সিস, এদিকে যদি এক্স অ্যাক্সিস থাকেই, তাহলে এইখানে পার্টিকেলটার যা পজিশন হবে, এখানে পার্টিকেলের যে কোঅর্ডিনেট হবে, সেটা যদি আমি x0 y0 বলি, তাহলে এখানেও কি পার্টিকেলের কোঅর্ডিনেট সেম হবে? অবশ্যই হবে না, x1 y1 হবে। এখন বলতে পারি যে ঘুরে আবার কোন একটা সময় একই জায়গায় আসবে, কিন্তু যাই আসুন কেন সেটা তো কতক্ষণ পর ঘুরে আসবে, সেই কতক্ষণ পর যে ঘুরে আসছে, ঘুরে আবার আগের পজিশন আসছে, সেটাও তো একটা টাইমেরই ব্যাপার, কতক্ষণ, যে টাইম কত সময় পর, কত টাইম পর ঘুরে আবার একই জায়গায় আসছে। তো যেভাবেই দেখি না কেন এটা পুরোপুরি তার পজিশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে টাইম ডিপেন্ডেন্ট, এক্সপ্লিসিটলি ডিপেন্ড অন টাইম। ঠিক আছে, তাহলে পজিশন অফ দি পার্টিকেল, পজিশন অফ দি পার্টিকেল ডিপেন্ডস অন টাইম। বোঝা গেল ব্যাপারটা? হ্যালো।
লিখেছিস? হুম। পরীক্ষা এক্সাম্পল চাইলে এই এক্সাম্পলটা দিয়ে দেবে। নেক্সট এবার করবো হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করে। ভেলোসিটির উপর ডিপেন্ড করে ক ভাগে ভাগ করা যায়? টাইপস অফ কনস্ট্যান্ট, 2 নম্বর যদি নাম দিই যে টাইপস অফ কনস্ট্যান্ট বেসড অন ভেলোসিটি। ঠিক আছে, বেগের উপর ডিপেন্ড করে কনস্ট্যান্ট কে ক ধরনের হয়? এটাও দু প্রকার হয়, একটা হচ্ছে হলোনমিক কনস্ট্যান্ট, একটা হচ্ছে নন হলোনমিক কনস্ট্যান্ট। এই কথাটা খুব বেশি ইউজ হয়, হলোনমিক এবং নন হলোনমিক কনস্ট্যান্ট। কাকে বলা হচ্ছে হলোনমিক কনস্ট্যান্ট আর কাকে বলা হচ্ছে নন হলোনমিক কনস্ট্যান্ট? ঠিক আছে, তাদের এক্সাম্পলই বা কি? হেডিং দে এটা। লিখেছিস? আচ্ছা, হলোনমিক কনস্ট্যান্ট এবং নন হলোনমিক, আগেটা যেমন টাইমের উপর ডিপেন্ড করে বা ডিপেন্ড না করে দু রকম ভাগে ভাগ করেছি, সেরকমই ভেলোসিটির উপর ডিপেন্ড করছে কি ডিপেন্ড করছে না তার উপর ডিপেন্ড করে আবার সেটাকেও দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হলোনমিক, একটা হচ্ছে নন হলোনমিক। হলোনমিক কনস্ট্যান্ট কাকে বলছে? হলোনমিক কনস্ট্যান্ট হচ্ছে যে ক্ষেত্রে পার্টিকেলটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, কনস্ট্যান্টটা কি হচ্ছে? ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি যদি হয় তখন সেটাকে হলোনমিক কনস্ট্যান্ট বলছে। ঠিক আছে, তাহলে হলোনমিক কনস্ট্যান্ট কাকে বলছে? যখন কনস্ট্যান্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি হচ্ছে। তাহলে এখানে লিখে রাখ, ইফ দি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রিলেশন, কথাটা বললে আরো ভালো, ইজ ইন্ডিপেন্ডেন্ট of velocity, then the constraint is called holonomic. Then the constraint is called holonomic constraint. আর নন হলোনমিক মানে হচ্ছে ডিপেন্ড করছে। এখানে একটু উল্টো উল্টো টাইপের। হলোনমিক মানে আমাদের সেখানে যেখানে নন হলোনমিক বলছি অর্থাৎ নট হলোনমিক, তো সেক্ষেত্রে বলছে ডিপেন্ড করবে। ঠিক আছে, আর হলোনমিক মানে হচ্ছে করবে না। ঠিক আছে, লিখেছিস এতটা? তো এটার যদি জেনারেল ফর্মটা দেখি তাহলে কি হবে? জেনারেল ফর্মটা কিন্তু এখানেও আমাদের কাছে ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, তার মানে টাইমের উপর করলে করতেই পারে। টাইমের উপর যদি ডিপেন্ড করতে চায় তাহলে করতেই পারে, কিন্তু ভেলোসিটির উপর করবে না। তাহলে কিরকম টাইপের হতে পারে বল? তাহলে কিরকম টাইপের হতে পারে? টাইমের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কিন্তু ভেলোসিটির উপর করবে না। এমন হতেই পারে টাইমের উপরও করলো না ভেলোসিটির উপরও করলো না, সেটা অন্য কথা, কিন্তু এখানে শুধুমাত্র ভেলোসিটির উপর করছে না। সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এফ অফ কি লিখতে পারবো? কিউ কমা টি, অথবা যদি আরো ভালো করে লেখা হয় তাহলে কিউ ওয়ান কিউ টু ডট ডট কিউ এন
আচ্ছা, ভেলোসিটির উপর ডিপেন্ড করা না করা মানে টাইমের, মানে এর সাথে টাইমের উপর ডিপেন্ড করা না করার সম্পর্ক আছে তো? না, কি করে থাকবে? ভেলোসিটির উপর করছে না মানে যে টাইমের উপর করবে বা করবে না এরকম কোনো কথা নেই। ভেলোসিটির উপর ডিপেন্ড করে মানে ডিপেন্ড করছে না তার মানে যে টাইমের উপরও করবে না এরকম কোনো কথা নেই। টাইমের উপর করছে, ভেলোসিটির উপর করছে না, সেটা হতেই পারে। আচ্ছা, ঠিক আছে, যেমন আগের এক্সাম্পলটাই, যদি ইউনিফর্ম একটা রোটেট করছে ওয়্যারের উপর ঘোরে, একটা জিনিস ইউনিফর্মলি রোটেট করছে সেরকম একটা ওয়্যারের উপর ঘুরছে, তার মানে তার ভেলোসিটি কোনোদিনই চেঞ্জ হচ্ছে না, বা তার ভেলোসিটিটা কিন্তু আমাদের কাছে সেমই থাকছে। যদি অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা বলি, ভেলোসিটিটা কিন্তু সেমই থাকছে, কারণ ইউনিফর্মলি ঘুরছে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ঘুরছে, অলওয়েজ ভেক্টর সেম, কিন্তু টাইম টু টাইম তার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে টাইমের উপর ডিপেন্ড করছে, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, ভেলোসিটিটা কিন্তু সবসময় একই থাকছে, ভেলোসিটিটা এখানে কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, তার মানে ভেলোসিটির উপর ডিপেন্ড করবে বা করবে না তার উপর ডিপেন্ড করে টাইমের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, তাহলে আর টাইমের বেসড অন টাইম, বেসড অন ভেলোসিটি আলাদা করে ভাগ করা হতো না। তো যাই হোক, ফর্মটা এরকম টাইপের হবে। এখানে কিন্তু Q1 ডট Q2 ডট Qn ডটটা আমি বাদ দিয়ে দিলাম, তার ফাংশন আকারে লিখলাম না, বিকজ কি ওগুলো আমাদের ভেলোসিটিকে ইন্ডিকেট করে, জেনারেলাইজড ভেলোসিটিকে ইন্ডিকেট করে, আর এখানে হচ্ছে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট বলছি হলোনমিকটা। ঠিক আছে, তাহলে হোয়ার Q1 Q1 Q2 ডট একদম জেনারেল ফর্মটা লিখে দিলাম এখানে Q1 Q2 দিয়ে, জেনারেলাইজড coordinates and T is the time। ঠিক আছে, যেমন আগের এক্সাম্পলটার কথাই বললাম, যদি এক্সাম্পলের বলি, তাহলে এই যে পার্টিকেলটা মুভ করছিল সেখানে কিন্তু পার্টিকেলটা টাইমের উপর ডিপেন্ড করলেও ভেলোসিটির উপর কিন্তু করছে না, যদি ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করে। তাহলে এখানে লিখি দি মোশন অফ দি পার্টিকেল। ওই সেম এক্সাম্পলটাই দিয়ে দেবো তো? হ্যাঁ, মোটামুটি সেমই, জাস্ট একটু লেখাটা একটু চেঞ্জ করে দিই। দি মোশন অফ দি পার্টিকেল, মানে এটার রেসপেক্টে লিখে দিই এবার, দি মোশন অফ দি পার্টিকেল that is moving in a circular path in a plane। ঠিক আছে, এবার আমি পার্টিকেলটাকে মুভ করাচ্ছি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সার্কুলার পাথে মুভ করছে মানে এইরকম সার্কুলার পাথে যদি মুভ করে পার্টিকেলটা, তাহলে সেক্ষেত্রে সেন্টার থেকে পার্টিকেলটার যে ডিস্টেন্সটা, সেন্টার থেকে পার্টিকেলের যে ডিস্টেন্স সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। সেন্টার থেকে পার্টিকেলের যে ডিস্টেন্স সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। আমি যদি ধরি কোন একটা T=Ti সময় সেন্টার থেকে পার্টিকেলের ডিস্টেন্স যদি আড়াই হয়, অর্থাৎ পজিশন ভেক্টর যদি আড়াই পজিশন ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে এই আড়াই পজিশন ভেক্টরটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, অলওয়েজ সেটা কিন্তু ধ্রুবক থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ একটা সার্কুলার পথ বরাবর মুভ করছে, এটা সার্কুলার পথ বরাবর কিন্তু সেটা মুভ করছে। অর্থাৎ সেক্ষেত্রে আড়াই যে ভেক্টরটা লিখলাম, সেই আড়াই ভেক্টরের যে মডিউলাসটা সেটা কিন্তু অলওয়েজ একটা ফিক্স থাকবে, সামথিং, ধর এ বললাম, এটা কি এ ইজ দি রেডিয়াস অফ দি সার্কেল বা সার্কুলার পাথ। রেডিয়াস যদি হয় তাহলে
সেই আরআই ভেক্টরটা কিন্তু অলওয়েজ ফিক্সড। ঠিক আছে? হচ্ছে এটা ওই বিটস দিয়ে এটা বলবেন না, কোনটা? এক্সাম্পলটা বিটস দিয়ে। না, আগের এক্সাম্পল আর বললাম না, ওটা পার্টিকেল দিয়ে একই কনসেপ্টটা একই। ঠিক আছে, এখানে আমি একটা পথটাকে ফিক্সড রেখেছি, রেখে সার্ভে পার্টিকেলটাকে ধর ঘোরাচ্ছি। তো সেক্ষেত্রেও এটা একই রকম কনসেপ্টটা সেম। মানে সেক্ষেত্রে ভেলোসিটিটা ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? হুম হুম, ঠিক আছে। এটাকে যদি আমি ইনকেস এইভাবে বলি যে আর ভেক্টরের মড ইকুয়ালস টু এ, তাহলে আর ভেক্টরের মড ইকুয়ালস টু এ বলি, তার মানে আর ভেক্টর আর ইকুয়ালস টু এ বলতে পারি। আর ইকুয়ালস টু এ বলতে পারা মানে হচ্ছে আর মাইনাস এ ইকুয়ালস টু 0। তার মানে এটাকে যদি আমি ফাংশন অফ এফ দিয়ে বলি, এফ এর মধ্যে কে থাকছে? আর থাকছে। আর কে থাকছে? না, টি থাকতে পারে, কারণ পজিশন টাইম অনুযায়ী আরটা চেঞ্জ হতে পারে, পজিশন ভেক্টরটা। কিন্তু আর ডটের কিন্তু কোনো গল্প এখানে নেই, এইখানে কিন্তু কোনো আর ডটটা নেই। আর মাইনাস এ ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর ডট বলে কিন্তু কিছু এখানে নেই। তার এখানে মানে প্যাটার্নটা কিন্তু এর প্যাটার্নটা কিন্তু আমাদের ওই জেনারেল ফর্মে পড়ে গেল, এই টাইপের যে জেনারেল ফর্মটা লিখলাম সেই অনুযায়ী পড়ে গেল ব্যাপারটা। এখানে কোঅর্ডিনেট, এখানে টাইম। কি বলছিস? বলছি এটা কি এখানে ওই এটা হচ্ছে যে লিখে দিয়েছি সার্কুলার পথটার যে রেডিয়াস সেটা, ওই অলওয়েজ জন্য সেটা রেডিয়াসটাই ফলো করবে। ওই জন্য সার- শুধু পজিটিভ এটা নিলেন, তাই তো? হ্যাঁ, কারণ রেডিয়াস তো চেঞ্জ হবে না, তার মানে যেখানেই পজিশন ভেক্টর নিই না কেন, তার যদি মডিউলাসটা নিই সেন্টার থেকে, সেন্টারটাকে যদি অরিজিন হিসেবে ধরে তার মডিউলাসটা নিয়ে নিই, তাহলে অলওয়েজ কিন্তু আমাদের এই পাবো, সেই মডিউলাস অফ আর এই ভেক্টরটা কিন্তু এই পাবো যে কোনো পজিশনে। হচ্ছে হ্যাঁ হয়েছে। নেক্সট। তারপর একটা কথা যদি বলি, আমরা আরো একটা এক্সাম্পলের কথা যদি বলি, যে জাস্ট জিনিসটা জেনে রাখ, কারণ পড়ছি যখন একটু বোরিং লাগুক আর যাই লাগুক, আমাদের পড়তে হবে এবং জিনিসগুলো জানতে হবে। যদি একটা রিজিড বডি নিই, দৃঢ় বস্তু নিই, তো রিজিড বডির মধ্যে কিন্তু যে কোনো যে পার্টিকেল গুলো রয়েছে, পার্টিকেল গুলোর মধ্যে কিন্তু ডিস্টেন্স ফিক্স থাকে, কারণ সেটা ডিফরমেশন সম্ভব নয়। অর্থাৎ এখানে যে পার্টিকেল আছে, এখানে যে পার্টিকেল আছে, সেই পার্টিকেল দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা হবে, সেই ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জেবল নয়, ডিস্টেন্সটা অলওয়েজ সেমই থাকবে। তো সেম যদি থাকে এই যে পার্টিকেলটার মধ্যে ডিস্টেন্সটা, সেটা কি হলো? চেঞ্জ হলো। অর্থাৎ এবার যদি রিজিড বডিটার উপর কোনো ভেলোসিটি অ্যাপ্লাই করা হয়, রিজিড বডিটার উপর যদি কোনো ভেলোসিটি দেওয়া হয়, তাহলে এই যে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু চেঞ্জ হবে না। ভেলোসিটির উপর ডিপেন্ড করে, রিজিড বডিটা ভেলোসিটি পেয়েছে বলে, রিজিড বডিটা এখান থেকে এখানে মুভ করলো বলে, তার জন্য কিন্তু পার্টিকেল দুটো যেরকম পজিশনে ছিল তাদের মধ্যে সেই ডিস্টেন্স বজায় রেখেই এগোবে। ডিস্টেন্সটা কিন্তু তা বলে চেঞ্জ হয়ে যাবে না, কারণ সেটা রিজিড বডি। তার জন্য কোনো ভেলোসিটি পেয়েছে বলে, হাওয়া লেগেছে বলে ডিস্টেন্স গুলো চেঞ্জ হয়ে দেখতে অন্যরকম হয়ে গেছে, এরকম কিন্তু ঘটবে না। রিজিড বডি মানে কি, মানে সলিড ডিফরমেশন সলিড, শুধু সলিডই নয়, সেটা ডিফর্মেবল মানে ডিফর্মেবল নয়, মানে অর্থাৎ যাকে চেঞ্জ করা যাবে না, যার আকার আকৃতি চেঞ্জ করা যায় না, যাকে বিকৃত করা যায় না কোনো রকম ভাবে ফোর্স দিয়ে। যদিও সেই ক্লাস 11 ফিজিক্সের বইতে একটা কথা লেখা ছিল, পৃথিবীতে পূর্ণ দৃঢ় বস্তুর অস্তিত্ব নেই, সেটা থিওরিটিক্যালি এক্সিস্ট করে, যে তাকে চেঞ্জ করাই যাবে না, কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। কিন্তু প্রকৃতিতে নাকি এরকম পূর্ণ দৃঢ় বস্তুর কোনো এক্সিস্টেন্স নেই। একটু হলেও আ- মানে সামান্য হলেও তার মধ্যে চেঞ্জ আসে, কিন্তু সেই চেঞ্জটা যাদের নেগলেক্ট করা যাচ্ছে তাদেরকে এরকম পূর্ণদৃঢ় বস্তু বলছে, তো পারফেক্টলি রিজিড বডি বলছে, কিন্তু রিজিড বডি অ্যাকচুয়ালি
এক্সিস্ট করে না পুরোপুরি, তাদের মধ্যে যাদের ডিফরমেশনই সম্ভব না কোনোভাবে, এরকম ঘটে না, এরকম বস্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো হ্যাঁ যাই হ্যাঁ হোক, আমরা যদি রিজিড বডিটার মধ্যে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স নিয়ে নিই, তো সেই ডিস্টেন্স কোনোদিনই পার্টিকেল গোটা বস্তুর উপর ভেলোসিটি পেলে সেই ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে না। যদি চেঞ্জই হয়ে যাবে তাহলে পার্টিকেল, রিজিড বডি তো ডিফর্মই করে গেল। পার্টিকেলের মধ্যে যদি ডিস্টেন্স অধিক অধিক হয়ে যায় তার মানে তো বস্তুটার কোন অংশ ঢুকে যাবে, কোন অংশ বেরিয়ে যাবে, এরকম একটা আকৃতি চেঞ্জ হয়ে যাবে। তো সেই রেসপেক্টেই বলা হচ্ছে, যদি এই কথাটাও বলেই রাখি, এখানে ধরলাম এটা হচ্ছে আড়াই পার্টিকেল কোন একটা, আর এটা হচ্ছে আর জে পার্টিকেল। আড়াই পার্টিকেলের পজিশন ভেক্টর ধরলাম আমি আড়াই ভেক্টর, এটা ধরলাম হচ্ছে আর জে ভেক্টর। তো তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমি ধরলাম সামথিং সিআই জে। এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি সিআই জে ভেক্টর। তার মানে এখানে কি হচ্ছে, লিখে রাখ ব্যাপারটা, দি মোশন of the rigid body as the distance between any two point বা any two pair of points বলে রাখি, 2 পয়েন্ট বলেই পেয়ার হয়ে যায়, তো any two pair of points remains constant। ঠিক আছে, অর্থাৎ রিজিড বডি যদি মোশনও পায়, ভেলোসিটিও যদি পায়, সেক্ষেত্রে তার মধ্যে থাকা যে কোনো দুটো বস্তুর, যে কোনো দুটো পার্টিকেলের এনি টু পেয়ার অফ পয়েন্টস বলাই আছে। ঠিক আছে, অ্যাজ দি ডিস্টেন্স বিটুইন এনি টু, কথাটা যে কোনো দুটো পেয়ার অফ পয়েন্টস নেব, তাদের কিন্তু ডিস্টেন্স কখনোই চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা যদি বলি ছবিটা আঁকার পর, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি বলি সামথিং সিআইজে। ঠিক আছে, সিআইজে ভেক্টর মানেটা কি? সিআইজে ভেক্টর মানেটা হচ্ছে সামথিং আর জে ভেক্টর বা আড়াই ভেক্টর মাইনাস আর জে ভেক্টর ফর অল আই কমা জে। যে কোনো দুটো বস্তুর মধ্যে, মানে এই বডির মধ্যে থাকা যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে সিআইজে কে দিয়ে আমি নির্দেশ করলাম। আইথ পার্টিকেল এবং জেথ পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ আড়াই মাইনাস আর জে, এটা হচ্ছে সিআইজে। তো সেটা যদি নিই, তো এই দুটো ডিস্টেন্স বলছে অলওয়েজ সেমই হবে মডিউলাস নিলেও। ঠিক আছে, এটা কখনোই চেঞ্জ হয়ে যাবে না, এই ডিস্টেন্স গুলো কোনোদিনও চেঞ্জ হবে না। ঠিক আছে, যা ছিল তাই থাকবে, যা ছিল সেটাই থাকবে। বোঝা গেছে? তো এতক্ষণ হলোনমিক নিয়ে আলোচনা করলাম, এবার হচ্ছে নন হলোনমিক কনস্ট্রেন্ট। ভেলোসিটির উপর ডিপেন্ড করে যেটা রয়েছে নন হলোনমিক কনস্ট্রেন্ট। কোনটাকে নন হলোনমিক বলছে? যেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে, মানে করছে না, সেটা হচ্ছে হলোনমিক। তাহলে নন হলোনমিক কোনটা, যেটা করবে ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা বেশি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট ডেফিনিশনটা লেখ, আর এক্সাম্পল একটাই দেবো ওটার জন্য। ধর, if the constraint
ডিপেন্ড করবে, তাই তো? তাহলে ডাজ নট লিখলে হবে না। ইফ দি কনস্ট্রেন্ট রিলেশন depends on velocity, that is the constraints, এই কথাটা খুব একটা ভালো কথা, সেটা হচ্ছে ইরিডিউসিবল ফাংশন। কনস্ট্যান্টস হবে হচ্ছে ইরিডিউসিবল ফাংশন অফ ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটিকে সেই ফাংশন থেকে বের করে নেওয়া যাবে না, মানে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট করা যাবে না, রিডিউস করা যাবে না। দি কনস্ট্যান্টস আর irreducible function of velocities. Are called velocities, then it is called লিখে দেয় non-holonomic constant. হচ্ছে? হয়ে গেছে। আচ্ছা, তাহলে নন হলোনমিক কনস্ট্যান্টের মধ্যে বললাম যে ভেলোসিটির উপর ডিপেন্ড করবে না, ভেলোসিটির উপর কিন্তু ডিপেন্ড করবে না, এগুলোকে বলা হচ্ছে নন হলোনমিক কনস্ট্যান্ট। তাই ভেলোসিটির উপর ডিপেন্ড করবে না, এরকম টাইপের এক্সাম্পল কি হতে পারে যেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না? হলোনমিক কনস্ট্যান্ট তো অনেক পাওয়া যায়, কিন্তু নন হলোনমিক কনস্ট্যান্ট খুব একটা পাওয়া যায় না। নন হলোনমিক কনস্ট্যান্ট যেমন ধর, ইফ দি কনস্ট্যান্ট রিলেশন ডিপেন্ডস, আচ্ছা সরি সরি, ভেলোসিটির উপর ডিপেন্ড করছে বলার চেষ্টা করে, এরকম ভেলোসিটির উপর ডিপেন্ড করছে এরকম কি হতে পারে, নিজের একবার ভেবে বল। ভেলোসিটির উপর ডিপেন্ড করবে এরকম টাইপের কখন ঘটতে পারে যেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করবে? হ্যালো? আচ্ছা, এটা হতে পারে যে ভেলোসিটির উপর ডিপেন্ড করলে শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। কি হতে পারে? শেপ চেঞ্জ হয়ে যাবে, মানে ডিফরমেশন হবে। এখানে ডিফরমেশনের মানে রিজিড বডি দিয়ে বলে ডিফরমেশনের ব্যাপারটা আসে, নয়তো এগুলো লাগে না। ঠিক আছে, রিজিড বডি দিয়ে যদি বলি তাহলে লাগবে, না নয়তো দরকার নেই। এটা জেনারেল ফর্ম যদি বলি তাহলে এফ অফ কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এন, যেহেতু ভেলোসিটির উপর ডিপেন্ড করছে তাহলে কিউ ওয়ান ডট কিউ টু ডট কিউ থ্রি ডট, অর্থাৎ সবাই হতে পারে কিউ এন ডট কমা টি ইকুয়ালস টু জিরো। এটা আগেরটার মতোই, আগে একটা আমরা যেটা লিখ করলাম, ঠিক আছে, রিওনমিকের মতোই হয়ে গেল। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সাম্পল কি হতে পারে যেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। এক্সাম্পল অফ নন হলোনমিক কনস্ট্রেন্ট। কি দেওয়া যায় বলতো নন হলোনমিক? আচ্ছা একটা লিখে রাখ, বলছি এটা হতেই পারে। একটা রোলিং স্পিয়ার, হুম,
তারপর আচ্ছা, অত কিছু দরকার নেই, জাস্ট একটা লেখ এক্সাম্পল। দি মোশন অফ দি পার্টিকেল ওই ওই ডিফরমেশন এক্সাম্পল দিয়ে তো দেওয়া যাবে। যদি একটা রাফ প্লেনের উপর একটা স্ফিয়ার যায়, তাহলে ভেলোসিটি বাড়ার সাথে সাথে তো ওটা চেঞ্জ হতে পারবে, মানে ভেলোসিটির উপর ডিপেন্ড করবে ওই স্ফিয়ারটা, ওর আকৃতিটা। হ্যাঁ, সেটাও বলতে পারি। ঠিক আছে, একটা তার মানে সেক্ষেত্রে ধর একটা কি বলবো, মানে ইলাস্টিক একটা বল টাইপের নিতে হবে যেটা ডিফর্ম করতে পারে। ঠিক আছে, ডিফর্ম যেটা করতে পারে। অথবা আরেকটাও বলা যায়, যেমন ধর দেখ না, এটা ধর দি মোশন অফ দি পার্টিকেল, দি মোশন অফ দি পার্টিকেল প্লেসড on a surface of a sphere, of a surface of a sphere of radius a will be described by will be described by will be described by কিভাবে describe করা যাবে না, mod of r vector। ঠিক আছে, অর্থাৎ পার্টিকেলটার যে ডিস্টেন্সটা, সেন্টার থেকে পার্টিকেলটার যে ডিস্টেন্সটা, সেটা তো পার্টিকেলটা সার্ফেসের উপরে রয়েছে, পার্টিকেলটা রয়েছে হচ্ছে সার্ফেসের উপরে স্ফিয়ারের। ফলে সার্ফেসের উপরে যদি থাকে তাহলে পার্টিকেলের যে ডিস্টেন্সটা সেন্টার থেকে সেটা হচ্ছে এ, রেডিয়াসের সঙ্গে সমান। আর যদি সার্ফেসের বাইরে বেরিয়ে যায় তাহলে হচ্ছে তোর গ্রেটার দেন এ। এক কাজ করি, গ্রেটার ইকুয়ালস টু এ, অর্থাৎ এটাকে এক কাজ করি, বাইরের সার্ফেসে না দিয়ে অন এ সারফেস, অন এ ইনার সারফেস করে দিই, ভিতরের সার্ফেসে দিচ্ছি। তাতে করে কি হচ্ছে, রেডিয়াসটা হয় এর থেকে, মানে যে ডিস্টেন্সটা, দ্বারা একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, দাঁড়াও, কঠিন এক্সাম্পল হয়ে যাচ্ছে। দি মোশন অফ দি পার্টিকেল অন ইনার সারফেস যদি দিই, তাহলে গিয়ে কি আসছে, পার্টিকেলটার জন্য যে পজিশন ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা যদি আর ভেক্টর বলি, পজিশন ভেক্টরটা, তো সেই আর ভেক্টরটা কি হবে, রেডিয়াসের থেকে বড় হবে অথবা সমান হবে। মোশন অফ দি পার্টিকেল প্লেসড অন এ সারফেস অফ স্পিয়ার অফ রেডিয়াস উইল বি ডেসক্রাইবড বাই, বা ওর থেকে ছোট হবে। আচ্ছা আউটার সারফেসেই থাক, অন এ সারফেসই বলে রাখি, অন দি সারফেস করে রাখি। তাহলে এখানে যদি থাকে পার্টিকেল, যদি একদম স্পিয়ারের উপরে থাকে তাহলে সেটা রেডিয়াসের সঙ্গে সমান হবে। আর যদি বেরিয়ে যায় তাহলে আর ভেক্টরটা অবশ্যই বড় হবে, কার থেকে না, রেডিয়াসের থেকে, কারণ বাইরে রয়েছে। তাহলে এখানে আর ভেক্টর, মড অফ আর ভেক্টর গ্রেটার ইকুয়ালস টু এ পাচ্ছি। এরকম যদি পাই তাহলে মড অফ আর ভেক্টরকে আমরা সাধারণত শুধু আর দিয়ে লিখে থাকি, ভেক্টরের কনসেপ্টে আর মাইনাস এ গ্রেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখানে লিখ, এক্সাম্পলটা কেমন জন্য হচ্ছে, তো ভেলোসিটির উপর ডিপেন্ড করছে কি করে, যদি পার্টিকেলটা এরকম জায়গায় থাকলো, ধর প্রথমে ধর এরকম জায়গায় যদি থাকে, পার্টিকেলটা প্রথমে গড়িয়ে ধর এত অব্দি আসলো, ধর আমি একবার ইয়ে করে নি তারপর দিয়ে দিচ্ছি, তারপর সেটা ধর এখান থেকে পড়ে গেল। ঠিক আছে, হতেই পারে। যতক্ষণ এই গড়িয়ে আসছে এতটা, গড়িয়ে যতক্ষণ এতটা আসছে ততক্ষণ সেটা সারফেসের উপরে থাকছে, তো এইটুকুনি জায়গা আর ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে সমান। তারপরে যখন এখানে চলে আসলো তখন আর ভেক্টরটা কিন্তু পজিশন ভেক্টরটা এই ভেক্টরের থেকে বড়, মানে রেডিয়াসের থেকে বড়, মোট কথা। ঠিক আছে।
এইবার এটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে বলছি। ভেলোসিটি যত বাড়ছে, নিচের দিকে যত পড়ছে তত ভেলোসিটি ধর বাড়ছে। হুম, ঠিক আছে। এক্সাম্পলটা হলো, কিন্তু একটু কঠিন টাইপের এক্সাম্পল হয়ে গেল। ভালো করে দেখ, আপনি বোঝান, আমি কিছু বুঝিনি। বলে দিচ্ছি। দি মোশন অফ দি পার্টিকেল, তাহলে আমাদের কাছে এখানে যদি নন হলোরামিক কনস্ট্যান্টের এক্সাম্পল চাই, তাহলে আমরা কি বলতে পারি? দি মোশন অফ দি পার্টিকেল প্লেসড অন দি সারফেস অফ এ স্ফিয়ার। একটা স্ফিয়ার রয়েছে, সেই স্ফিয়ারের উপর একটা পার্টিকেলকে আমি প্লেসড করেছি। একটা স্ফিয়ারের উপরে একটা পার্টিকেলকে আমরা কি করেছি? প্লেসড করে দিয়েছি। তো প্লেসড করেছি, স্ফিয়ারের রেডিয়াসটা কত? স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে এখানে এই। তাহলে এরকম পজিশনে পার্টিকেলের, এরকম পজিশনে পার্টিকেলটা যে পজিশন ভেক্টর, আমি যদি স্ফিয়ারের সেন্টারটাকে অরিজিন ভাবি, স্ফিয়ারের সেন্টারকে যদি অরিজিন ভাবে পার্টিকেলটার পজিশন ভেক্টরটা মেজার করি, তাহলে সেটা কি কার সঙ্গে সমান হবে? এর সঙ্গেই সমান হবে। অর্থাৎ মড অফ আর ভেক্টরটা কার সঙ্গে সমান হবে? ইকুয়ালস টু এর সঙ্গে সমান হবে, যখন পার্টিকেলটা স্ফিয়ারের উপরে রয়েছে, সারফেসের উপরে। কিন্তু যদি সারফেসটা মানে স্ফিয়ারটার থেকে পার্টিকেলটা স্লাইড করা শুরু করে, অর্থাৎ স্লাইডিং ডাউন যদি হয়, ঠিক আছে, ডিউ টু গ্র্যাভিটেশন, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এত অব্দি ধরে এলো, এত অব্দি যদি আসে, পার্টিকেলটা কিন্তু ততক্ষণও স্ফিয়ারের উপরেই রয়েছে। পার্টিকেলটা ততক্ষণও কি রয়েছে? স্ফিয়ারের উপরে রয়েছে। অর্থাৎ এখানেও পার্টিকেলটার যে পজিশন ভেক্টর সেটা এর সঙ্গে সমান। কিন্তু যখন এত অব্দি অর্ধেকটা পর্যন্ত চলে আসলো, চলে আসার পর পার্টিকেলটা কিন্তু আর এদিকে ঘুরে আসবে না, যদি না কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে তাকে বাধ্য করা হয়। পার্টিকেলটা এদিকে ঘুরে আসবে তখনই যখন তাকে এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে বাধ্য করা হবে, কিন্তু সেটা কিন্তু যদি না করা হয়, তাহলে পার্টিকেলটা গ্র্যাভিটেশনের দরুন নিচের দিকেই পড়বে। তো এই যে নিচের দিকে পড়লো, সেক্ষেত্রে কিন্তু তার ভেলোসিটি ক্রমশ বাড়ছে। যত নিচের দিকে পড়ছে, পার্টিকেলের ভেলোসিটি কিন্তু ক্রমশ ইনক্রিজ করছে, ইনক্রিজিং ভেলোসিটি নিয়ে নিচের দিকে পড়ছে। আর যখনই এই জায়গাটা স্ফিয়ার ছেড়ে বেরিয়ে আসলো, তখন তার মডিউলাস অফ আর ভেক্টরটা কত হলো? মডিউলাস অফ আর ভেক্টরটা কিন্তু অবশ্যই সেক্ষেত্রে রেডিয়াসের থেকে বড় হয়ে গেল, কারণ রেডিয়াস ছিল হচ্ছে এইটুখানি, এইটুখানি ছিল রেডিয়াস। এখন পার্টিকেলটা চলে এসছে এরকম জায়গায়, তাহলে কি হবে? মড অফ আর ভেক্টর ইজ গ্রেটার দ্যান 1, তাই বলা আছে গ্রেটার ইকুয়ালস টু 1। যতক্ষণ স্ফিয়ার বরাবর নেমেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ইকুয়াল টু এ, আর যখন স্ফিয়ার ছেড়ে বেরিয়ে গেছে তখন হচ্ছে গ্রেটার দ্যান এ। তার মানে আর গ্রেটার ইকুয়ালস টু এ। তাহলে আর মাইনাস এ গ্রেটার ইকুয়ালস টু, এখানে কত পাচ্ছিস বল? 0। ঠিক আছে, তা আর মাইনাস এ গ্রেটার ইকুয়ালস টু 0 পাস, তাহলে এখানে লিখতে পারি আমরা যে ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড, in a gravitational field, gravitational field where, in a gravitational field where r vector is the position vector of the particle, যেগুলো এখানে উপরে বললাম সেগুলো লিখে দিলাম এখানে, পজিশন ভেক্টর অফ দি পার্টিকেল। ঠিক আছে, এখানে লিখে দিই কার রেসপেক্টে পজিশন ভেক্টর না রিলেটিভ টু দি, রিলেটিভ, যতটা সঠিকভাবে লেখা যায়। এই অরিজিন মানে কাকে ধরেছি না? সেন্টারটাকে, রিলেটিভ টু দি সেন্টার, সেন্টার অফ দি স্ফিয়ার অ্যাজ দি অরিজিন। ঠিক আছে, সেন্টারটাকে অরিজিন হিসাবে ধরে এরকম করা হয়েছে। তাহলে কি হবে? এরকম ঘটনাটা কি ঘটেছে? পার্টিকেলটা প্রথমে স্লাইড করবে স্ফিয়ার বরাবর, তারপর ফল করে যাবে, স্ফিয়ার থেকে বেরিয়ে আসবে। তাহলে দি পার্টিকেল উইল
First, slide down the surface of the sphere. And then fall off, এবং তারপর সেটা কি হবে না, স্পিয়ার থেকে বেরিয়ে আসবে অর্থাৎ পড়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে টোটালে যে পার্টিকেলটার ভেলোসিটিটা ক্রমশ কিন্তু নিচের দিকে যত পড়ছে তত কিন্তু ইনক্রিজ করছে, অর্থাৎ ভেলোসিটির উপর ডিপেন্ড করে পজিশনটা চেঞ্জ হচ্ছে। ভেলোসিটির উপর কিন্তু পজিশনটা অবশ্যই ডিপেন্ড করছে এখানে। তাই এক্সাম্পলটা আমরা অবশ্যই দিতে পারি ফর নন হলোনমিক কনস্ট্রেন্ট, ফর নন হলোনমিক কনস্ট্রেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, আর করবি না, কালকে বলবো আবার। আপনি আবার হারিয়ে যাবেন, আপনি আজকে বলে দিন। আচ্ছা, দাঁড়া ধরো তা। এবার হচ্ছে কনজারভেটিভ যেটা রয়েছে সেটা রয়েছে, আর হচ্ছে ডেসিপেটিভ। কনজারভেটিভ এবং ডেসিপেটিভ। কালকে করালে কটা নাগাদ করাতেন? কখন করবি বল, কালকে করিয়ে দিই, মনে করাবে আমাকে শুধু, তাহলেই হবে। আগে করানোর কথা বলবি তাহলেই হয়ে যাবে। কালকে কখন করবি বল? নিউমেরিক্যালের প্র্যাকটিক্যালটা শুরু করবেন। হ্যাঁ, নিউমেরিক্যালের প্র্যাকটিক্যাল করবো। সে কিছু বুঝতে পারছি না। কোনটা করাচ্ছে? ওই ইন্টারপোলেশনের জায়গাটা? না না, ওটা করালে তো বুঝতাম। আপনার অঙ্ক করানো আছে, কি সাম সিরিজ, কমপ্লেক্সের রুট, নিউটন রাপসন মেথড, এসব কি সব ওই করাচ্ছে। দেখো, ওগুলো তো লাস্টের দিকে চ্যাপ্টার, আবার কেমন কথা। কমপ্লেক্স না করে রুট কি করে ওগুলো প্র্যাকটিক্যাল করবি তুই আগে? ঈশ্বরই জানে কি সব করাচ্ছেন, থিওরি না হয়ে উনি প্র্যাকটিক্যাল করাচ্ছেন। এভাবে হয় নাকি? প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং করাচ্ছে তো। হ্যাঁ, ডেপসি প্লাস প্লাস। সে তো ঠিক আছে, কিন্তু প্রবলেম তো একটা, এগুলো থিওরি না বুঝে প্র্যাকটিক্যাল কিচ্ছু বুঝতে পারবি না। আর এত বড় বড় প্রোগ্রামিং মুখস্থ করা হয় নাকি? সি প্রোগ্রামিং এর পুরো প্রোগ্রামিংটা বুঝতে হবে, নাহলে কিচ্ছু লিখতে পারবি না। পরীক্ষার সময় টুকতে দেয় না, আগে থেকে এমনিতেও কিছুই বুঝতে পারি না, যাই শুধু টুকে দিই, দেখে দেখে লিখে ফেলি, তারপরে আউটপুট মেরে দিই, ব্যাস, আর কিছু করি না। আউটপুট মার্কস, আউটপুট সব ক্ষেত্রে বেরোয়। ভুলভাল হলে তো আবার রান করতে। হ্যাঁ, সে তো আউটপুট বেরিয়ে যায়, ও ম্যাডামকে জিজ্ঞাসা করলে বলে বলে দেয় এইখানে এরর, এইখানে এরর, কিন্তু ভিতরে প্রোগ্রামিং যেখানে কোড হচ্ছে সেইগুলোই কিছু বুঝতে কেন পারি না, এটা শুধু হচ্ছে সেটা ওই বুঝতে 3 পারছি। লাইন বুঝতে পারি। কিছুই আমাকে প্রোগ্রামিং গুলো সব পাঠাবি, কারণ আমি আবার আমার মতো লেখাবো, আমার মতো আমি করাতেই পারি, কিন্তু সেটা অবশ্য সবই আমার কাছে রয়েছে। কিন্তু প্রবলেম একটাই হবে, তোদের আবার নতুন করে একই প্রোগ্রামিং ডবল ডবল করার কোনো মানে হয় না। আর এত বড় বড় কোডিং গুলো কি বলবো। কিছু অনেক বড়, বুঝছি না। ওখানে একটা কোডিং ও ছোট না, কারণ এগুলো ল্যাগ্রাঞ্জ ফ্যাগ্রাঞ্জে যখন আসবে সেগুলো আরো বড় বড়। কমপ্লেক্স রুট, ডবল রুট, সিম্পল রুট কি বের করেছেন, অঙ্ক করা যতটা সহজ, এগুলো যদি প্রোগ্রামিং এ করা হয় ততটাই কঠিন হয়ে যায়। কিচ্ছু বুঝছি না। উনি এসে এবার ক্যালকুলেটরে নাকি ক্যালকুলেশন করতে হবে, জানেন তো। উনি এসে বলছে ক্যালকুলেটর প্রচুর টাইম টেকিং, প্রচুর টাইম লাগে। এবার ওগুলো তো শিখতে হবে। ক্যালকুলেটরে কিভাবে ক্যালকুলেটর মানে কিন্তু যে শুধু ক্যালকুলেটর করার কিন্তু নিয়ম রয়েছে ওখানে অনেক, তো শুধুমাত্র ওগুলো নর্মাল তো ক্যালকুলেশন করলে হয় না। ওগুলো তো আমরা 6 সেমে এসে শিখবো। উনি আমাদেরকে বলছেন 6 সেমে এসে গেছে, কোনো ক্যালকুলেটর চালাতে জানো না। আবার কি করতে না, ক্যালকুলেটর? ক্যালকুলেটরে যে ক্যালকুলেশনটা করতে হয় ওটা বলেছিল যে, মানে ওই যে ইন্টারভাল দুটো বেরিয়েছিল লাস্টের, যে ওই ইনিশিয়াল গেস দিয়ে যে ইন্টারভাল বেরোয় না, ওই হ্যাঁ, ইন্টারভালটা ইনপুট করার পর একটা পেয়েছিলিস তো, একটা ভ্যালু পাবি তো লাস্টে, ওই হ্যাঁ, ভ্যালুটা তোকে ইকুয়েশনে এক্স এর জায়গায় পুট করে দেখতে হবে, আর ওই পি তারপর আর ওইগুলোতে তোর নিজের রোলটা বসাবি, দিয়ে নর্মাল যোগ বিয়োগ যেমন হয় সেই রকম